সূর্যদা, অন্যান্য নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, ভাইয়েরা এবং বন্ধুগণ, সূর্যদা আমার নেতা, আমাদের নেতা, আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য। সূর্যদা বলার পরে আর কারো বলাটা মানায় না। আমি সেজন্য খুব বেশি কথা বলবো না। হয়তো সূর্যদার পরের প্রোগ্রাম আর আমার পরের প্রোগ্রাম এসব অনেক ভেবে সভাপতি এইভাবে সাজিয়েছেন। আমি আপনাদের বেশি সময় নেব না, ঠান্ডার দিন। সূর্যদা মন্দির দিয়ে শেষ করলেন, আমি ওখান থেকেই শুরু করতে চাই। আমাদের দেশে কয়েক লক্ষ মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, মঠ আছে। তাতে আমাদের বামপন্থীদের কোনো অসুবিধা হয়নি। আমরা যে ৩৪ বছর ছিলাম, তখন একটা মন্দিরে, একটা মসজিদে, একটা মঠে, একটা গির্জায় কোনো ঘটনা ঘটেনি যেটাকে অপ্রীতিকর বলা যায়। আমরা মনে করি আমাদের এই বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশে মন্দির থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, মঠ থাকবে, ধর্মপ্রাণ মানুষ থাকবে। তার মধ্যেই গরিব খেটে খাওয়া মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধর্মের মহুজাল যদি বিস্তার করতে পারে, তাহলে আমাদের লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। এই যে দেখছেন না, নরেন্দ্র মোদীরা বিজ্ঞান কংগ্রেসকে বাতিল করে দিয়েছে। যুক্তিবাদের কোনো স্থান নেই। যদি যুক্তিবাদ জেতে, তাহলে ধর্ম হারবে। ধর্ম দিয়ে কি হয়? আমরা ছোট কথা বলেছি। বাকিবুর রহমান আর শাহজাহান, শেখ শাহজাহান, কি মিল আছে বলুন তো? দুটোই তৃণমূল। আর কি মিল আছে? দুটোই চোর। আর কি মিল আছে? দুজনেই মুসলিম। শঙ্করাঢ্য আর পার্থ চ্যাটার্জি আর অনুব্রত মণ্ডল, হিন্দু, চোর, তৃণমূল। ধর্ম দিয়ে বিচার করবেন? যিনি হিন্দু ধর্মের লোক তিনি চোর, যিনি মুসলমান ধর্মের লোক তিনিও চোর। অধার্মিক যারা বা ধার্মিক যারা, তাদের মধ্যে জাত দিয়ে, সম্প্রদায় দিয়ে এরকম কোনো বিভেদ করা যায় না। আসলে বিজেপির হিসেবটা হচ্ছে এই: ভারতের শতকরা ৭০% হিন্দু। এই হিন্দুদের মধ্যে একটা আবেগ, একটা জাগরণ তৈরি করতে পারলে আর একবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন। আমাদের ভারত খুব আবেগতাড়িত মানুষের দেশ। ৮৪ সাল বামফ্রন্ট তখন ভীষণ শক্তিশালী। কি বিধানসভায়, কি পঞ্চায়েতে, কি পৌরসভায়, সর্বত্র আমাদের জয় জয়কার। কিন্তু ৮৪ সালের লোকসভাতে কংগ্রেস গোটা দেশে ৪১৩টা আসন পেয়ে রেকর্ড করে দিল। পাইলট রাজীব গান্ধী, পোড় খাওয়া রাজনীতিবিদ নয়, মায়ের চিতার আগুনটা দেখিয়ে সবাইকে বলল, মামরা ছেলেকে একটা ভোট দাও। সবাই ভোট দিল। সোমনাথ চ্যাটার্জি হেরে গেলেন, মমতা ব্যানার্জি সেবারই প্রথম জিতলেন। মনে হচ্ছে আপনাদের? আবেগের ভোট। আজ পর্যন্ত ৪১৩ আসন লোকসভায় কেউ স্পর্শ করতে পারেনি। পণ্ডিত নেহেরু কি তার থেকে কম রাজনীতিবিদ ছিলেন? ইন্দিরা গান্ধী কি তার থেকে কম বোদ্ধা ছিলেন রাজনীতিতে? পারেননি। রাজীব গান্ধী পারলেন। আবেগের ভোট। কার্গিলের সেনাদের কফিনের ছবি দেখিয়ে ভোট হয় আমাদের দেশে।
পুলওয়ামার জওয়ানদের হত্যার ঘটনার পাকিস্তানের জঙ্গি, তারপরে কি স্ট্রাইক, ওটা সার্জিক্যাল স্ট্রাইক, এসব দেখিয়ে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে এবার কি দেখাবেন? কাজ তো কিছু করেননি। যে কথা বলার জন্য আমাদের মিটিং সেটা হচ্ছে এই, আমরা যত মানুষ আছি আমাদের কাজ না পেলে বাঁচবো না। কেউ গায়ে গতরে কাজ করে, আমরা তাদের বলি শ্রমিক। কেউ মেধাকে ব্যবহার করে বুদ্ধির জন্য কাজ করে, সে শিক্ষকতা হতে পারে, কর্মচারী হতে পারে, অন্য কাজ হতে পারে। আর কারিগরি বিদ্যা বা প্রযুক্তিবিদ যারা, তারা আরেক ধরনের শ্রমিক। কিন্তু সবাই কাজ করেই বেঁচে আছে। আমাদের দেশে এখন স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি বেকার। রাজ্যে একজন আছেন, দিল্লিতে আরেকজন আছেন, যারা কেউ 1 কোটি চাকরি দেব বছরে, কেউ 2 কোটি চাকরি দেব বছরে বলেছিলেন ভোট নেওয়ার সময়। ইন্দিরা গান্ধীও একবার বলেছিলেন পরিবার পিছু আমি চাকরি দেব। মমতা ব্যানার্জিও বলেছেন ডবল ডবল চাকরি, আর হচ্ছে বছরে 2 কোটি চাকরি দেননি। তাহলে এখন ভোটের আগে মানুষ বলবে আচ্ছা সেই 2 কোটি চাকরিটা কোথায় গেল? ওই কথাটা চেপে দেওয়ার জন্য বলছে রামলালাকে প্রতিষ্ঠা করেছি, পাথরের মূর্তিতে প্রাণ সঞ্চার করে দিয়েছি, তারপরেও তুমি ভুলো নাই 2 কোটি চাকরি, 2 কোটি চাকরি। এখন পুরো ভাষ্যটাকে পরিবর্তন করার জন্য রামলালাকে দরকার। আরেকবার লোকসভায় জিতবার জন্য রামলালাকে দরকার। রামলালা আপনার ভগবান না রামলালা বিজেপির ভোটের পণ্য, সেইটা আপনি বিচার করুন। এতদিন রামলালা ছিলেন না। 400 বছর আগে মন্দিরটা নাকি ভেঙে ওখানে মসজিদ করেছে। এই 400 বছর আমরা রামলালা ছাড়াই তো এতদিন বেঁচে আছি, ভবিষ্যৎ হয়ে যায়নি। তা সত্ত্বেও আমরা বলেছি আচ্ছা ঠিক আছে মন্দির হচ্ছে হোক। কিন্তু আমাদের রাষ্ট্রের চরিত্রটা হচ্ছে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ। সরকারের কোনো ধর্ম নেই। সরকার আজানও দিতে যাবে না, আর সরকার পুষ্পাঞ্জলিও দিতে যাবে না। সরকার মন্দিরও করবে না, সরকার মসজিদও করবে না। কেন এটা হচ্ছে? শুধু ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করছে তা নয়, আমাদের সংবিধানে যে নাগরিক অধিকারের কথা বলা হয়েছে তারও তো 12টা বাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। সরকারের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতার আইনে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে, জামিন হবে না, সারাটা জীবন জেলে পুষতে হবে। সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, মেরুদণ্ড সোজা রাখা সাংবাদিক, তারাও সত্যি কথাটা লিখতে পারেন না। আর সত্যি কথাটা লিখলে তার পরিণতি কি হবে সেও আমি বলে যাচ্ছি। যে সাংবাদিক সত্যি কথা বলবেন তাকে জেলে যেতে হবে। পার্লামেন্টের ভেতরে আমাদের নির্বাচিত সাংসদদের, আমাদের পার্টির এখন অল্প কয়েকজনই আছেন, কোন পার্টির কোন সাংসদের মত প্রকাশের স্বাধীনতা নেই। 146 জন এমপিকে সাসপেন্ড করেছিল, আপনারা জানেন, এই বিজেপি কয়েকদিন আগে। কতগুলো ফৌজদারি আইন সংশোধন করছে। যেহেতু এটা নিয়ে খুব আলোচনা হয়নি, কাগজে লেখালেখি হয়নি, তাই আপনারা জানেন না, পুলিশ তদন্তের জন্য কোনো আসামিকে সর্বোচ্চ 14 দিন হেফাজতে নিতে পারে। মানে হাজতে তাকে থাকতে হবে। হাজত থেকে যখন তখন বার করবে, পেটাবে, তার মুখ দিয়ে যে কথা বলানো যায় বলাবে। 14টা দিন 14 বছরের নরকভোগ হয়ে যায় ওই হাজতে। এইটা নরেন্দ্র মোদীরা বললেন পুলিশ চাইলে 50 দিন পর্যন্ত হাজতে হেফাজতে নিতে পারে। কি দরকার ছিল এই আইনটা?
কি দরকার ছিল? পুলিশ তো ভুল করে অনেকে ধরে নিয়ে যায়। এরকম ভাবে 5টা ফৌজদারি আইনের সংশোধনী আনবে, পার্লামেন্টে হইচই হবে। তাই এই নাটকটা করতে হয়েছিল। পার্লামেন্টে দুটো ছেলে ঢুকে গেল, ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে পড়লো, আর জুতোর ভেতরে কি সব গ্যাস ভরে রেখেছিল, হলুদ গ্যাস বেরোতে থাকলো, হইচই পড়ে গেল। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠলো যে পার্লামেন্টে যারা আছে আমাদের নিরাপত্তা কোথায়? তাহলে প্রধানমন্ত্রী, লিডার অফ দি হাউস, তিনি একটা বিবৃতি দিন। উনি বিবৃতি দেবেন না। ওনাদের তো আগে ঠিক হয়ে গেছে, সাসপেন্ড করে দেবো সবকটাকে, যারা বিবৃতি দাবি করছে সাসপেন্ড করে দেবো। আরে এই ছেলেগুলো যারা ঢুকেছিল ভেতরে, তাদেরকে পাস ইস্যু করেছিল বিজেপির এমপি। তো নরেন্দ্র মোদীরা ওকে ধরে নিতে পারে। আসলে সবটাই সাজানো। জনবিরোধী আইন পাস করাতে হবে, পার্লামেন্টে বিরোধিতার জায়গাটাকে আগে ফাঁকা করে দাও। আমাদের দেশের এই মুহূর্তে বিদেশের কাছে ঋণ হচ্ছে 835 বিলিয়ন মার্কিন ডলার। 1 বিলিয়ন মানে 100 কোটি। 835 বিলিয়ন মার্কিন ডলার মানে 835-এর গায়ে 10টা শূন্য দেন। এত কোটি আমাদের বৈদেশিক ঋণ আগে কখনো ছিল না। কে কই ফেরত দেবে? জিনিসপত্রের দরদাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন? শাকসবজির দাম, চালের দাম, খাদ্যপণ্যের দাম, ওষুধের দাম, ফার্টিলাইজারের দাম বাড়ছে কেন? কে দেখবে? দেশে একটা সরকার আছে রামলালাতে প্রাণ সঞ্চার করার জন্য। জিনিসের দরদাম কি করে বাড়ছে, কেন কিভাবে কমানো যাবে সেটা দেখবার জন্য কোনো সরকার নেই। কাজ দেওয়ার জন্য কোনো সরকার নেই। আমার নাগরিক অধিকার, আমার মত প্রকাশের স্বাধীনতা, এটা রক্ষা করার কোনো সরকার নেই। সেজন্য লড়তে হবে সবাই মিলে। তৃণমূল কংগ্রেস একটা কাজ করে রেখেছে, প্রত্যেক বুথ এলাকায় 100 দিনের কাজের টাকা চুরি করে ভাগ নেয় যারা, প্রত্যেকটা সরকারি কাজের বেনিফিশিয়ারি যারা, তাদের কাছে কার্ড মানি নেয় যারা, এই চোর জচ্চর, গুন্ডামস্তান, পুলিশ, সিভিক আর কিছু সরকারি অফিসার, ইংরেজিতে বলে নেক্সাস, আর আমি বলছি ঘুঘুর বাসা। প্রত্যেকটা বুথে এরকম একটা ঘুঘুর বাসা আছে। তার মধ্যে চোরগুলো আছে, গুন্ডামস্তানগুলো আছে, সিভিক পুলিশগুলো আছে, আর উপরে থানার ওসি বা বিডিও এই জাতীয় এই লেভেল থেকে মদত আছে। এদেরকে বলেছে সারা বছর যা পারো করো, একটা ভোট থেকে আরেকটা ভোট পর্যন্ত চুরি জচ্চুরি যা খুশি করো, শুধু ভোটে তৃণমূলকে উতরে দাও। সেই জন্য এরা চুরি করে, এরা লোককে ধমক চমক দেখিয়ে তার মুখ বন্ধ করে, বিরোধী রাজনৈতিক দলের লোককে মাথা তুলে দাঁড়াতে দেয় না, ভোটের সময় বুথ দখল করে বা অসৎ উপায় অবলম্বন করে তৃণমূলকে ভোটে জেতায়। এই ঘুঘুর বাসা ভাঙতে পারে গরিব খেটে খাওয়া মানুষগুলোই। তারা এখন লড়াইয়ে নেমেছে। তাদের মজুরির দাবি, তাদের কাজের দাবি, তাদের শিক্ষার দাবি, তাদের বাসস্থানের দাবি, তাদের ছাদযুক্ত পাকা বাড়ির দাবি, এই দাবিতে আমাদের লড়াই হবে। জমির জন্য আমাদের একটা আন্দোলন ছিল, আছে। বহু বেনিফিশিয়ারিকে ছাদযুক্ত বাড়ি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে একমাত্র কারণে যে তোমার নিজের কোনো জমি নেই। ল্যান্ড ব্যাংকে যে জমি আছে সেই জমি মমতা ব্যানার্জি বিক্রি করছে, কারখানার জমি বিক্রি করছেন, ট্রামের জমি বিক্রি করছেন, আর এই ভূমি সংস্কার আইনে উদ্বৃত্ত জমিও বিক্রি করছেন। যতদিন তৃণমূল কংগ্রেস এসছে, জঙ্গলের জমিতে আদিবাসীরা পাট্টা পায় না,
আর ভেস্টেড জমিও কোনো ভূমিকে পাট্টা দেওয়া হয় না, বাস্তু করার জন্যেও বাস্তুর জমি দেওয়া হবে না। আপনাদের এখানে যেমন চা বাগানে উৎখাত হচ্ছে, সর্বত্র বেসরকারীকরণ হচ্ছে, চা বাগানও বেসরকারীকরণ হচ্ছে, সরকারি জমি বেসরকারি মালিকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আর সেই কারণে জমি থেকে উৎখাত করা হচ্ছে গরিবকে, শ্রমিককে, বাগিচা শ্রমিকদের। এই সব আপনি কতদিন মেনে নেবেন? আমরা এই জন্য বলতে চাইছি এটা যে গরিব মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার কাজ আমরা একটু দেরিতে শুরু করেছি, কিন্তু গোটা দেশে 797টা জেলা আছে, ভারতে 797টা জেলা আছে, তার মধ্যে প্রায় 500 জেলাতে আমরা আমাদের সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেছি। এই ক্ষেত মজুর ইউনিয়ন আমাদের রাজ্যের, আমাদের দেশের গরিব এবং প্রান্তিক কৃষক, আর সূর্যদা যে শ্রমিকদের কথা বলছিলেন যারা ক্ষেত মজুর ছিলেন, তারা এখন কেউ রিক্সা চালায়। যারা ক্ষেত মজুর ছিলেন, খেতে কাজ পাননি বলে কেউ এখন ফেরিওয়ালার কাজ করে। এরকম যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন, এই সব শ্রমিক মিলিয়ে আমরা প্রায় 80 জন। এই মানুষকে ঐক্যবদ্ধ করলে দেশ বেচা প্রধানমন্ত্রী আর এই ধর্মের গল্প শুনিয়ে গোটা দেশকে আচ্ছন্ন করে দেওয়ার যে তাদের চেষ্টা, গরিবের আন্দোলনকে দুর্বল করার যে চেষ্টা, আর পশ্চিমবাংলাতে যে সরকার চলছে যারা দুর্নীতির পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তেই পাহাড়টা ধসে যাবে, কিন্তু সেটা আপনা আপনি হবে না। তার জন্য একটা লড়াই লাগবে, কৃষকের লড়াই, শ্রমিকের লড়াই, ছাত্রের লড়াই, মহিলাদের লড়াই, যুবদের লড়াই, শ্রমিক কর্মচারীদের লড়াই, বুদ্ধিজীবীদের লড়াই। সবটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারলে তাসের ঘরের মতো ভেঙে যাবে এই তৃণমূল কংগ্রেস, পালাবার কোনো পথ পাবে না। আমি সেই জন্য আমার কথা বাড়াবো না, আপনাদের কাছে শুধু এইটুকু বলবো, এলাকায় গরিব খেটে খাওয়া মানুষকে সংগঠিত করার কাজে যেভাবে যতটা পারেন আপনারা সাহায্য করেন। একটা আবেদন আমি জানিয়ে আমার কথা শেষ করব। আমরা শুধু 500 জেলায় সংগঠন শুরু করেছি তাই নয়, আমরা দিল্লির বুকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় তৈরি করবার কাজেও হাত দিয়েছি। আমরা প্রায় 40 লক্ষ